যে শাহপুত্রের চুপ্পুর মতো একজন ব্যক্তি তিনি বহাল থাকতে পারেন না, আমরা শুধু সেই প্রতিবাদটাই এখানে করেছিলাম মাননীয় স্পিকার। এই যে তালিকা দেন, প্রথমে ছাপানো, তারপরে হাতে লেখা, কিন্তু বক্তা তো পাওয়া যায় না। আজকে মাননীয় প্রধানমন্ত্রীও সংসদে উপস্থিত নেই। এদিকে আজকে সংসদে আক্তার হোসেনের বক্তব্যে তুলপাড় পরিস্থিতি হয়। রাষ্ট্রপতিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য হয়েছে। এই নিয়ে জামাত এবং বিএনপির অসংখ্য এমপি বিপদে পড়েছে সংসদে। জুলাই সনদকে আননেসেসারি বলা হয়েছে, জুলাই সনদকে আননেসেসারি বলা হয়েছে। এটা কোনভাবে গ্রহণযোগ্য হতে পারে না। সদস্য বসুন। জামাত শিবিরের বিরুদ্ধে বিএনপি সত্যি অঘটন ঘটাতে যাচ্ছে পরিকল্পিতভাবে, ঠান্ডা মাথায়, এবং এর সমস্ত দায় মির্জা ফখরুল, তারেক জিয়া। বিএনপির হাইকমান্ডের নির্দেশে পরিকল্পিতভাবেই ঠান্ডা মাথায় তারা জামাত শিবিরকে হত্যাযোগ্য করে তুলছে, জামাত শিবির নির্মূল করতে চাইছে। জেএনজির প্রতি একটা কথা বলতে চাই মাননীয় স্পিকার, যে আমরা তোমাদেরকে দেখতে পাচ্ছি, আমরা তোমাদের কথা শুনতে পাচ্ছি, আমরা তোমাদের হৃদয় স্পন্দন অনুভব করতে পারছি, এবং ইনশাআল্লাহ তোমরা আস্থা রাখো, আমরা 24-এর যে সনদ। ডক্টর শফিকুর রহমানের হয়ে এবার সংসদে মির্জা ফখরুলকে রীতিমতো উচিত শিক্ষা দিয়ে ছেড়েছেন এই সময়ের দাপুটে নেতা হাসনাত আব্দুল্লাহ। দেশের রাজনীতির মাঠে এখন রীতিমতো আগুন জ্বলছে, আর তাতেই বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের গদিতে একেবারে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। হ্যাঁ, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাঁপুনি শুরু হয়েছে। সংসদে যেইভাবে একের পর এক ঘটনা ঘটতেছে, এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতির মধ্যে উত্তাল পরিস্থিতি এই মুহূর্তে বিরাজ করছে। দর্শক শ্রোতা, আপনারা দেখেছেন আক্তার হোসেনের বক্তব্যে সরাসরি তারেক রহমান এবং রাষ্ট্রপতিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে। এই মন্তব্যকে ঘিরেই আক্তার হোসেন সর্বশেষ একটা সিদ্ধান্ত নেয় এবং অসংখ্য এমপির খারাপ অবস্থাও হয় সংসদের ভিতরে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আক্তার হোসেন যা যা বলেছে এবং সংসদের মধ্যে এই মুহূর্তে যেই ঘটনাগুলো ঘটেছে সবকিছুই দেখানোর চেষ্টা করবো এই একটি ভিডিওতে। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, দর্শক শ্রোতা, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। অত্যন্ত একটা বিশেষ পরিস্থিতিতে আমরা এই সংসদে এসে কথা বলার একটা সুযোগ পাচ্ছি। 2024 সালের 17 জুলাই যেদিন আমাকে গ্রেফতার করা হলো, আবু সাইদ তার আগের দিনে শহীদ হয়েছেন। আবু সাইদের মা কান্না করে বলেছিলেন যে আমার বেটা মাল্লু কেন। এই ভাষাটা একেবারে আমার নিজের মায়ের ভাষা। আমি রংপুরের সন্তান। রংপুরের ভাষায় আবু সাইদের মা যখন এই কথাটা বলেছিলেন, তখন এই বাংলাদেশের শিক্ষার্থীরা, বাংলাদেশের আপামর জনতা, তারা সকলে রাজপথে নেমে এসেছিল। হাজার হাজার মানুষ তারা শহীদ হলেন, হাজার হাজার মানুষ পঙ্গু হলেন। অনেকে এখনো আছেন যারা হয়তো মারা গিয়েছেন, কিন্তু তাদেরকে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। এমন বিভৎস একটা সময়ের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষেরা আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে আমরা সে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম। আমরা জানি যে এখানে বিএনপির যারা বন্ধুরা আছেন, যারা জামাতের আছেন, আর আমরা নবগঠিত এনসিপি অর্থাৎ আওয়ামী লীগ এবং তাদের দোসর ব্যতিরেকে বাংলাদেশের এমন কোনো পক্ষ নাই, এমন কোনো মানুষ নেই যারা 24-এর অভ্যুত্থানের সময়টাতে রাজপথে তারা নেমে আসেনি। এই সংসদটা সেই দিক দিয়ে একটা ঐক্যবদ্ধতার প্রতীক, যে এই সংসদ ফেসিবাদ বিরোধী ঐক্যবদ্ধ পক্ষের সংসদ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে মাননীয় স্পিকার। এই সংসদে রাষ্ট্রপতির বক্তব্য হয়েছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে বিরোধী দলের পক্ষ থেকে রাষ্ট্রপতির বক্তব্যের উপরে 50 ঘন্টা বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে, এবং তিনি প্রকারান্তরে একটা টিপ্পণী কাটার চেষ্টা করেছেন যে রাষ্ট্রপতির বক্তব্য বিরোধী দল শুনতে চায় না, তার উপরে কেন 50 ঘন্টার আলোচনা করতে চায়। মাননীয় স্পিকার তিনিও খুব ভালো করেই জানেন যে অফিস অব দ্য প্রেসিডেন্ট, রাষ্ট্রপতির অফিস, এই যে পদ, সেটাকে কিন্তু বিরোধী দল কখনো অস্বীকার করে নাই। বরং অফিস অব দ্য প্রেসিডেন্ট, রাষ্ট্রপতির পদে যে শাহপুত্রের চুপ্পুর মতো একজন ব্যক্তি তিনি বহাল থাকতে পারেন না, আমরা শুধু সেই প্রতিবাদটাই এখানে করেছিলাম মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এই বাংলাদেশের মানুষেরা আমরা সকলে এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম। আমি বিশেষ করে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের পাশাপাশি আমার যেসব ভাইয়েরা, আমার যেসব বোনেরা 24-এর অভ্যুত্থানের সময়টাতে রাজবন্দী হয়েছিলেন, আমি তাদেরকে বিশেষ করে স্মরণ করতে চাই। শহীদ এবং আহত যারা আছেন তাদের জন্য অপর্যাপ্ত হলেও কিছু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, কিন্তু যারা রাজবন্দী হয়েছিলেন তাদের যে দুঃখ এবং দুর্দশা, কষ্ট, সেই বিষয়গুলোকে একেবারেই অ্যাড্রেস করা হয় নাই। এখানে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় আছে, জুলাই অভ্যুত্থানের জন্য আলাদা করে একটা অধিদপ্তর করা হয়েছে। আমি তাদের কাছে আহ্বান রাখবো, সেই 24-এর অভ্যুত্থানের সময়টাতে যারা রাজবন্দী হয়েছিলেন তাদেরকেও যেন একটা স্বীকৃতির আওতায় নিয়ে আসা হয় মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এবার এর নির্বাচনে আমার আসনের যারা ভোটার আছেন তাদেরকে তো আমি ধন্যবাদ জানাবোই, তারা আমাকে এই সংসদে পাঠিয়েছেন। তাদের বাইরে গিয়ে আমি সকলের পক্ষ থেকে বাংলাদেশের যেসব মানুষেরা যারা প্রবাসে অবস্থান করছেন, প্রবাসে থেকে এবারে তারা প্রথমবারের মতো ভোট দানে তারা অংশগ্রহণ করতে পেরেছেন,
আমাদের সেসব প্রবাসী ভাইরা যারা প্রবাসে থেকে 24 অভ্যুত্থানে তারা সমর্থন দিয়েছিলেন এবং আমাদেরকে ভোট দিয়ে সংসদে নিয়ে এসেছেন, সেই সব প্রবাসী ভাইরা যারা কষ্টে আছেন কিন্তু দেশের প্রতি তাদের যে টান, তার প্রতি একটা সম্মান আমরা এই সংসদ থেকে জানাতে পারি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমরা নতুন করে একটা বাংলাদেশ আমরা করতে চেয়েছিলাম, যে বাংলাদেশটাতে রাজনৈতিক হানাহানি, কাটাকাটি, মারামারি সেগুলো থাকবে না। আমরা পেশি শক্তির না, আমরা পরিস্থিতির উপর একটা আলোচনার মধ্য দিয়ে দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যাব। সেই জায়গাটা এখনো পর্যন্ত আমরা অর্জন করতে পারি নাই। আমাদের এখানে এতগুলো অধ্যাদেশ পাস হয়ে গেল, আমরা কিন্তু সেগুলোর উপরে বিস্তারিত আলোচনা করার সুযোগ পাই নাই। আমরা মনে করি আমাদের এই সংসদ, যে সংসদ একটা আইন প্রণয়নের জায়গা, সেই সময়টাতে জনগণের পক্ষে কিভাবে আইন নির্মাণ করা সম্ভব সেই বিষয়গুলোতে আমরা যেন পর্যাপ্ত সময় পাই। ভবিষ্যতে যেন আমরা এই পার্লামেন্টকে আইন প্রণয়নের খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আলোচনা করার একটা জায়গা হিসেবে পেতে পারি। সেজন্য আপনার মাধ্যমে সকল সদস্য যারা আছেন তাদের আমরা সুদৃষ্টি কামনা করছি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, একজন সংসদ সদস্য হিসেবে আমাকে অনেক সুপারিশের মধ্য দিয়ে যেতে হয়। এখানে মনে হয় আমাদের যারা সংসদ সদস্য আছেন সকলের একই অবস্থা, সুপারিশ আসতে থাকে এলাকাগুলো থেকে। এমনকি কোনো একজন ব্যক্তি অসুস্থ হয়েছেন, মেডিকেলে একটা তার সিট প্রয়োজন, সেজন্য আমাদেরকে সুপারিশ করতে হয়। মাননীয় স্পিকার, যদি আমাদের সেবা খাতগুলো সেগুলো যদি প্রাতিষ্ঠানিক নিয়মগুলো যদি সুন্দরভাবে পরিচালিত হতে পারতো, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন যদি ঠিক হতো, আমাদের সেবা খাত যদি ঠিক হতো মাননীয় স্পিকার, তাহলে কোনো একজন মানুষকে হাসপাতালে সিটের জন্য এমপির কাছে সুপারিশ করতে হতো না। মাননীয় স্পিকার, আমরা সেই জায়গায় দেশটাকে নিয়ে যেতে চাই। আমাদের সেবা খাতগুলোতে জনগণ আসবে, মানুষের আসবে, তারা তাদের সেবাগুলো সঠিকভাবে পাবে, সেরকম ধরনের একটা সেবা খাত এবং প্রাতিষ্ঠানিক একটা শক্তিশালী অবস্থা আমরা বাংলাদেশে দেখতে চাই। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমরা এখানে ফেসিবাদ বিরোধী সকল পক্ষই এখানে আছি, কিন্তু আপনি বাইরে খেয়াল করে দেখেন, সোশ্যাল মিডিয়ায় যারা ফেসিবাদী আছে তারা কখনো বিএনপিকে ধরছে, কখনো এনসিপিকে ধরছে, জামাতকে ধরছে। আমাদের মধ্যেই এক ধরনের বিভেদ তারা তৈরি করছে, তারা সোশ্যাল মিডিয়ায় প্রোপাগান্ডা করছে, আর আমাদেরই লোকজন তারা ওই ফেসিবাদীদের প্রোপাগান্ডায় শামিল হয়ে পড়ছে। এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্যের বিষয়। মাননীয় স্পিকার, আমরা এই জায়গাটাতে একটা জিনিস বলতে চাই, আমাদের মধ্যে নীতিগত জায়গায় ভিন্নতা থাকবে, পলিসির ভিন্নতা থাকবে, কিন্তু এই বাংলাদেশকে ধারণ করার ক্ষেত্রে এই সংসদের আমরা যারা আছি আমাদের কোনো পার্থক্য থাকবে না, সেটা আমরা নিশ্চিত করতে চাই। মাননীয় স্পিকার, ডক্টর শফিকুর রহমানের হয়ে এবার সংসদে মির্জা ফখরুলকে রীতিমতো উচিত শিক্ষা দিয়ে ছেড়েছেন এই সময়ের দাপুটে নেতা হাসনাত আব্দুল্লাহ। দেশের রাজনীতির মাঠে এখন রীতিমতো আগুন জ্বলছে, আর তাতে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের গদিতে একেবারে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। তরুণদের চোখের মনে এই হাসনাতকে নিজেদের পকেটে রেখে গদি চিরস্থায়ী করার একটা বিশাল গেম প্ল্যান সাজিয়েছিল তারেকের দল, কিন্তু ফখরুলের এক বিশাল ভুলেই সেই সাধের প্ল্যান একেবারে ধুলোয় মিশে গেছে। অনেক চতুর আর বাঘা বাঘা নেতারাও এখন একেবারে দিশেহারা হয়ে পড়েছেন, কারণ ক্ষমতার মগডালে বসে তারা এখন হারে হারে টের পাচ্ছেন এই তুখোড় তরুণদের তেজ যদি একবার তাদের বিরুদ্ধে ঘুরে যায় তবে ক্ষমতার চেয়ার ধরে রাখা কোনোভাবেই সম্ভব হবে না। আজকের এই বিশেষ প্রতিবেদনে থাকছে কিভাবে একটা মাত্র বেফাস কথা তারেক সাহেবের সাজানো বাগান তছনছ করে দিল এবং কিভাবে ডক্টর শফিকুরকে কড়া পাহারায় রেখে হাসনাত আব্দুল্লাহ পুরো হিসাব পাল্টে দিলেন। ঘটনা শুরু হয় কয়েকদিন আগে হওয়া একটি রাজনৈতিক সভাকে ঘিরে। ক্ষমতার গরমে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন এক বেফাস কথা বলে বসেন যা পুরো রাজনীতির মাঠে পেট্রোল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। তিনি সেই মিটিংয়ে একদম প্রকাশ্যে হুঙ্কার দিয়ে ওঠেন যে আগামী দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে রাজনীতির মাঠ থেকে পুরোপুরি মুছে ফেলা হবে। শুধু তাই নয়, এই বাঘা নেতা খুব অহংকার করে জানান জামায়াতকে চিরতরে সরিয়ে দেওয়ার জন্য তাদের দলের ভেতরে খুব গোপনে কাজ চলছে। এই একটা কথাই প্রমাণ করে দেয় ক্ষমতার স্বাদ পেয়ে বিএনপি সরকার কতটা বেপরোয়া হয়ে উঠেছে। তারা হয়তো ভেবেছিল এমন দাপট দেখালে বাকি রাজনৈতিক দলগুলোর মুখ বন্ধ হয়ে যাবে এবং কেউ টু শব্দ করার সাহস পাবে না, কিন্তু তাদের এই অতি চালাকি শেষ পর্যন্ত গলার ফাঁস হয়ে দাঁড়াবে তা একটু বুঝতে পারেনি তারেকের দল। ফখরুলের এই কথার কারণেই মূলত তারেক রহমান এখন কপাল চাপড়ানো ছাড়া আর কোনো উপায় নেই, কারণ যে তরুণদের কাজে লাগিয়ে তারা ছড়ি ঘোরাতে চেয়েছিল সেই তরুণরাই এখন চরমভাবে খেপে গেছে। এই কারণে ফখরুলের এই গরম কথার করার জবাব দিতে একদমই সময় লাগেনি। জাতীয় সংসদের ভেতরে দাঁড়িয়ে এবার সরাসরি গর্জে ওঠে তরুণদের আইকন হাসনাত। তিনি কোনো কিছু না লুকিয়ে ডক্টর শফিকুর রহমানের দলের পক্ষে এক মজবুত দেয়াল হয়ে দাঁড়ান। পুরো সংসদকে চুপ করিয়ে দিয়ে এই তরুণ কড়া হুমকি দেন যে রাজনীতির মাঠে একটা নির্দিষ্ট সীমারেখা থাকা দরকার, সেই সীমা কোনোভাবে পার হওয়া চলবে না। যখন সরকারি দলের একদম বড় পর্যায় থেকে অন্য একটা রাজনৈতিক দলকে মুছে ফেলার কথা আসে তখন সেটা সবার জন্য একটা বড় বিপদের সংকেত হয়ে দাঁড়ায়। হাসনাতের এই কড়া এবং সাহসী কথা মুহূর্তের মধ্যে তারেক সরকারের সমস্ত হিসাব পাল্টে দেয়, কারণ প্রধানমন্ত্রী খুব ভালো করে জানতেন হাসনাতকে যে কোনো মূল্যে নিজেদের পক্ষে রাখতে হবে। হাসনাত যদি একবার খেপে যান তবে সরকারের গদি নড়ে যেতে বাধ্য, কিন্তু ফখরুলের এই এক ভুলের চরম খেসারত দিতে গিয়ে আজ সেই হাসনাতই তাদের হাত ফসকে পুরোপুরি বেরিয়ে গেলেন। যে হাসনাতকে হাতে রেখে ক্ষমতার মধু খাওয়ার স্বপ্ন দেখা হয়েছিল সেই হাসনাতই এখন তাদের প্রধান মাথা ব্যথা। রাজনীতির মাঠে কাউকে চিরতরে মুছে ফেলার কথা কোনোভাবেই ভালো কিছু বোঝায় না, বরং এগুলো গায়ের জোর খাটানোর একদম সস্তা রূপ। অনেকে বলছেন মির্জা ফখরুল হয়তো সাময়িক উত্তেজনায় এই কথা বলে ফেলেছেন, কিন্তু এর পেছনের বিপদ অনেক বড়। একটা স্বাধীন দেশে অন্যদের গায়েব করে দেওয়ার এই ছক মূলত চরম ভণ্ডামির সমান। যারা কিছুদিন আগেও নিজেদের অনেক ভালো মানুষ দাবি করত আজ তারাই ক্ষমতায় বসে অন্যদের গলা টিপে ধরার ফন্দি করছে। এই দুই রকম রূপের কারণেই তারেক রহমানের অবস্থান ক্রমশ নড়বড়ে হয়ে পড়ছে। তরুণ সমাজ এই চতুর কৌশল খুব দ্রুতই ধরে ফেলেছে। তারা বুঝতে পেরেছে মুখে বড় বড় কথা
কথা বললেও ভেতরে ভেতরে একাই রাজত্ব করার এক ভয়ঙ্কর ফাঁদ পাতা হচ্ছে। ক্ষমতার লোভে অন্ধ হয়ে নেতারা ভুলে গেছেন জোর করে কাউকে দাবি রাখার চেষ্টা উল্টো নিজেদের দিকেই ফিরে আসবে। বর্তমান অবস্থা খুব ভালোভাবে খেয়াল করলে দেখা যায় দেশ যেন আবারও সেই পুরনো অন্ধকার দিনের দিকে হাঁটতে শুরু করেছে। কথায় কথায় মামলা দেওয়া, ফেসবুকে কিছু লিখলেই রাতের অন্ধকারে তুলে নিয়ে যাওয়া কিংবা অন্যদের সামাজিকভাবে হেনস্থা করার সেই চেনা নাটক আবার ফিরে আসছে। পাশাপাশি ক্যাম্পাসগুলো আবারও অশান্ত হয়ে উঠছে। ঠিক এমনটাই তো করতে চেয়েছিলেন ক্ষমতা হারানো স্বৈরাচার হাসিনা। তিনিও চেয়েছিলেন বিএনপি এবং জামায়াতকে দেশ থেকে চিরতরে তাড়িয়ে দিতে। সেই বাজে কাজ করতে গিয়ে তিনি দেশের পুরো আইন ব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিলেন। তৈরি হয়েছিল আয়নাঘরের মতো ভয়ানক জায়গা। অন্যদের মুখ বন্ধ করা সেই চরম লজ্জার ইতিহাস এখনো দেশের মানুষের মন থেকে একদমই মুছে যায়নি। অথচ আজ তারেকের দল ক্ষমতায় এসে ঠিক সেই একই পথে হাঁটার পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে। ক্ষমতা পেয়ে অতীত ভুলে যাওয়ার এই স্বভাবটাই তরুণ সমাজকে সবচেয়ে বেশি রাগিয়ে তুলেছে। খুব বেশি দিন আগের কথা নয়, 24-এর গণঅভ্যুত্থান এই দেশের রাজনীতির চেহারা চিরতরে বদলে দিয়েছে। এত ত্যাগের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশে দাঁড়িয়ে যখন বর্তমান সরকারের বড় কোনো মন্ত্রী পুরনো স্টাইলে অন্যদের শেষ করে দেওয়ার কথা বলেন, তখন তা পুরো দেশের মানুষের সাথে বেইমানি করার সমান। ইতিহাস বারবার চোখে আঙুল দিয়ে প্রমাণ করেছে, যারা গায়ের জোরে অন্যদের রাজনীতি থেকে মুছে ফেলতে চেয়েছে তারাই একদম চরমভাবে নিশ্চিহ্ন হয়ে গেছে। ক্ষমতা হারানো আওয়ামী লীগের করুণ পরিণতি এখন সবচেয়ে বড় প্রমাণ। যারা একসময় নিজেদের অনেক শক্তিশালী ভাবত, তারা আজ মুখ লুকানোর কোনো জায়গা পাচ্ছে না। এরপরও যদি বিএনপি সরকার সেই একই পথে পা বাড়ায়, তবে তাদের অবস্থা যে এর চেয়েও বড় খারাপ হবে তা বলার অপেক্ষা রাখে না। প্রকৃতির একটা বিচার আছে, যেখানে ক্ষমতার দাপট বেশি দিন টেকে না। সংসদের ভেতরে ও বাইরে হাসনাত আব্দুল্লাহর নতুন এই কাজ দেশের রাজনীতিতে একদম একটা নতুন স্টাইল তৈরি করেছে। তিনি চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছেন, এখনকার রাজনীতি আর পেশি শক্তি বা পুরনো দিনের চালাকি দিয়ে চলবে না, বরং আগামী দিনের রাজনীতি হবে একদম পরিষ্কার যুক্তি এবং ভালোর নীতির উপর। সরকারি দলের দিকে তাক করে তিনি যে কড়া কথা বলেছেন তা এক কথায় দারুণ একটা দাবার চাল। তিনি পরিষ্কার করেছেন যে সবার মত আলাদা হতে পারে, কিন্তু সরকারি ক্ষমতা ব্যবহার করে কাউকে জোর করে দাবিয়ে রাখা এই প্রজন্মের তরুণীরা কোনোভাবেই মেনে নেবে না। জামায়াতের পাশে দাঁড়িয়ে তিনি মূলত কোনো নির্দিষ্ট দলের অন্ধপক্ষ নেননি, বরং দেশের সব দলের রাজনীতি করার অধিকার এবং মানুষের কথা বলার অধিকারকে নিশ্চিত করেছেন। তার এই নিখুঁত চাল তারেক সরকারকে রীতিমতো বিপদে ফেলে দিয়েছে। সব মিলিয়ে এখন তারেক সরকারের জন্য বেশ খারাপ সময়। প্রথম সারিতে আমি মাত্র 3 জন মন্ত্রী দেখতে পাচ্ছি। অনেক সদস্য তাদের এলাকার কথা বলে, এগুলো মন্ত্রীদের শোনা প্রয়োজন। আপনি আমাদের পক্ষ থেকে মন্ত্রীদেরকে অনুরোধ করবেন তারা যেন সংসদে এসে মাননীয় সদস্যদের কথাবার্তা শোনেন। সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো সংসদ অধিবেশনে অ্যাটেন্ড করা। এর চাইতে গুরুত্বপূর্ণ কিছু নাই। আপনার সময় 10 মিনিট। মাননীয় স্পিকার, আমি তো আজকে বক্তৃতার জন্য সময় চাইনি। মাননীয় চিফ হুইপ, এই যে তালিকা দেন, প্রথমে ছাপানো, তারপরে হাতে লেখা, কিন্তু বক্তা তো পাওয়া যায় না। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় সদস্যবৃন্দ সবাই আজকে যাদের তালিকা দিয়েছি তাদের সকলের সাথে কম বেশি কথা হয়েছে এবং আমার মাননীয় হুইপবৃন্দ সবার সাথে কথা বলেছেন। কথা বলেই তালিকা দেওয়া হয়েছে এবং তারা সবাই ওয়েল অ্যাওয়ার। কিন্তু একটা সমস্যা হচ্ছে কি মাননীয় স্পিকার, আজকে মাননীয় প্রধানমন্ত্রীও সংসদে উপস্থিত নেই। মাননীয় প্রধানমন্ত্রী সংসদের প্রাণ অ্যাকচুয়ালি, উনি থাকলে সবাই তার বক্তব্য শোনাতে চায়। এই জন্য আমরা অনেক বক্তব্য পাই না। তবে বাবর সাহেবের সাথে আমার মনে হয় মাননীয় হুইপ আমাদের নুরুদ্দিন সাহেব কথা বলেছেন, তারপর তার নামটা দেওয়া হয়েছে এবং কথা বলেই নামটা দিয়েছি। কাজে আজকে মাননীয় স্পিকার, আমি অনুরোধ করছি মাননীয় সদস্যবৃন্দ যারা আছেন তারা যদি বক্তব্য রাখেন, আমরা চেষ্টা করবো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই বক্তব্য পৌঁছে দেওয়ার জন্য, যাতে তিনি শুনতে পারেন যে আমরা কি বলেছেন আপনারা। ধন্যবাদ মাননীয় স্পিকার। জনাব লুৎফুজ্জামান বাবর, আজকে আপনি বলতে চাচ্ছেন না? আজকে আমি বলতে চাচ্ছি না, আর এই কথাটাও সঠিক না। আমি মাননীয় হুইপ জনাব নুরুদ্দিন অপুর সাথে আমার এই ব্যাপারে কোনো কথাই হয় নাই। আচ্ছা, ঠিক আছে, আপনি বসুন, আপনাকে পরবর্তীকালে সুযোগ দেওয়া হবে। আরেকটি জিনিস, মাননীয় চিফ হুইপ, প্রথম সারিতে আমি মাত্র 3 জন মন্ত্রী দেখতে পাচ্ছি এবং অনেক সদস্য তাদের এলাকার কথা বলে, এগুলো মন্ত্রীদের শোনা প্রয়োজন। আপনি আমাদের পক্ষ থেকে মন্ত্রীদেরকে অনুরোধ করবেন তারা যেন সংসদে এসে মাননীয় সদস্যদের কথাবার্তা শোনেন। চিফ হুইপ বলেন। জি মাননীয় স্পিকার, আজকে যে এখানে মন্ত্রী নাই তার 1 নম্বর কারণ হলো সংশ্লিষ্ট মন্ত্রীবর্গ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সফরে আছেন। কারণ এখানে অনেকগুলা যে কয়জন নাই তা আছেন উনি ওনার সাথে, এবং অনেক ইম্পর্টেন্ট মানে যারা রাষ্ট্রীয় কাজে আছেন। আর বাকি অনেক মন্ত্রীরা এই সারিতে, দ্বিতীয় সারিতে, সব সারিতে সকল মন্ত্রীরা কম বেশি উপস্থিত আছেন, কিন্তু প্রায় 30 জনের মতো আছেন। তো মাননীয় স্পিকার, আপনি যে কথা বলেছেন সেটা আমরা তাদের কাছে পৌঁছে দেবো। হ্যাঁ, না বেশি আছেন, 30 জনের বেশি আছেন, আমি গুনেছি। আমাদের প্রায় 30-40 জন মন্ত্রী এখানে উপস্থিত আছেন, তারা শুনতে চান এবং শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। অধিকাংশই স্বাস্থ্যমন্ত্রী, যোগাযোগ। জুলাই সনদকে আননেসেসারি বলা হয়েছে। জুলাই সনদকে আননেসেসারি বলা হয়েছে। এটা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। মাননীয় সদস্য বসুন। মাননীয় সদস্যবৃন্দ,
মাননীয় সদস্যবৃন্দ, দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আর অনেক বিষয় নিয়ে কথা হয়। গাইজ, এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিও যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।